আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ 45 সয়াবিন তেল সংবাদ শিরোনাম। ধর্মীয় বিভেদ না করে অধিকার আদায় সবাইকে এক হতে প্রধান উপদেষ্টার আহ্বান। মানবাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের লক্ষ্য মন্তব্য। শেখ হাসিনার বিরুদ্ধে সিএমএম আদালতে হত্যা মামলা, আসামির তালিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সেতুমন্ত্রী, আইজিপি, ডিএমপি কমিশনার, ডিবি প্রধান। দেশের অর্থনীতি ধ্বংস হয়নি, তবে গতি কমেছে বললেন অর্থ উপদেষ্টা। প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধে অসুবিধা হবে না বলে আশ্বাস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুকি আজম। আপিল বিভাগের 4 বিচারপতির শপথ গ্রহণ। দেশে সাম্প্রতিক হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্তে জাতিসংঘকে বিএনপির অনুরোধ। অর্জিত বিজয়কে আরও সংহত করতে ফখরুলের তাগিদ। এবং অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে আবাহনীর সাবেক ও বর্তমান খেলোয়াড় কর্মকর্তাদের সমাবেশ। লুণ্ঠিত স্মারক ও ট্রফি ফিরিয়ে দেওয়ার আবেদন। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণে সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা গ্রাফিতির খবর। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সরকারের প্রথম আনুষ্ঠানিক ক্যাবিনেট বৈঠক হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। এছাড়াও প্রধান উপদেষ্টা আরও কয়েকটি বৈঠকে অংশ নিয়েছেন। প্রিয় দর্শক, সেখানে আছেন সহকর্মী চকর মালিথা। চকর নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। চকর, যেমনটা সংবাদে শুনেছি, যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠক চলছে। ক্যাবিনেট বৈঠকে কি কি সিদ্ধান্ত হয়েছে জানতে পেরেছেন কি? আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। সাইদুর রহমান, ধন্যবাদ আপনাকে। আমরা এখন আছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। সারাদিনই আসলে গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য। বিকেলের যেটি আলোচিত বিষয় সেটি হচ্ছে এখানে এই সরকারের, অন্তর্বর্তী সরকারের প্রথম যে ক্যাবিনেট বৈঠক সেটি আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই সরকার শপথ নিয়েছিল বৃহস্পতিবার, আজকে মঙ্গলবার, তার মানে 5 দিনের মাথায় এই সরকার তাদের প্রথম যে বৈঠকটি সেটি এই অনুষ্ঠিত হলো এখানে। আমরা যখন এসেছি বিকেল 4:30 থেকে এখন অবধি এই বৈঠক চলছে। মিটিংয়ে কি কি সিদ্ধান্ত হয়েছে আর কি কি বিষয় আলোচনা হয়েছে এই বিষয়টি ব্রিফ করার জন্য আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে বৈঠক শেষে সরকারের একজন উপদেষ্টা, বিশেষ করে আমরা শুনেছি বাইরে থেকে সাংবাদিকরা আমরা শুনতে পেরেছি যে পরিবেশ বন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, উনি এসে সাংবাদিকদের সাথে কথা বলে মিটিংয়ের সিদ্ধান্তগুলো জানাতে পারেন, এরকম আমরা একটি বিষয় জেনেছি। তবে এই যে বৈঠকটি চলছে, এই বৈঠকে উপদেষ্টারা ছাড়াও সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সচিবরা এখানে উপস্থিত আছেন। ক্যাবিনেট সচিবের উনি এখানে উপস্থিত আছেন। আমি কথা বলেছি এই জনপ্রশাসন সচিবের সাথে, উনি যখন ঢুকছিলেন ওনার সাথে কথা বলেছি। এখানে উপস্থিত আছেন শিক্ষা সচিব, উনি উপস্থিত আছেন। আর উপদেষ্টার পদমর্যাদায় প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী আলী ইমাম মজুমদার, উনিও এখানে উপস্থিত আছেন। বাইরে থেকে আমরা যেটুকুন ভিতরের খোঁজখবর জানতে পেরেছি যে সরকার বিভিন্ন, এই নতুন সরকার কিভাবে পরিচালিত হবে এবং আগামী দিনের তাদের দিক নির্দেশনা কি, বিশেষ করে যে তারা কোন কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দিবে সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে বৈঠকে এবং এখনও চলছে। এই বৈঠকের আগে প্রধান উপদেষ্টা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তীতে প্রয়োজনে আবারও আপনার সাথে যোগাযোগ করব।
মানুষ হিসেবে অধিকার আদায়ের জন্য কোনো বিভেদ না করে সবাইকে এক কাতারে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। দেখুন সাদি মাহমুদের রিপোর্টে। সাম্প্রতিক সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মন্দির পরিদর্শন করে সেখানকার পুরোহিতের সঙ্গে কথা বলেন তিনি। পরে ধর্মীয় সংখ্যালঘু নেতাদের সঙ্গেও মতবিনিময় করেন ডক্টর ইউনূস। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রে আসেন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এইটি হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না। কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাই, আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা। আপনি যত কিছুই বলেন, ওই একটা ক্ষোভ করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবে। ওই মজার খেলাতে আর আমাদেরকে নিয়ে যাবেন না। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে। গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার ফিরিয়ে দিতেই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে। এই কারণে এই গোলমালগুলো হইতেছে। কাজে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে। যে ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন, আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন, যদি না পারি আমাদেরকে দোষ দিন। কেউ যেন দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আদালতে শুনানির পরে এই আদেশ দেওয়া হয়। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী SM আমির হামজা সাতিল মামলাটি করেন। শেখ হাসিনা ছাড়াও মামলায় সাবেক সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও সাবেক ডিবি প্রধান হারুন রশিদকে আসামি করা হয়েছে। এছাড়া পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদ্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলা আসামি করা হয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পরে এই প্রথম তার বিরুদ্ধে মামলা করা হলো। আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করার পরে বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং বক্তব্য শ্রবণ করার পরে বিজ্ঞ আদালত বলছে যে আদেশ পরে হবে, পর্যালোচনায় আদেশ হবে। আমরা অপেক্ষায় আছি। আবু সাহেব উনি একজন রিক্সা চালক ছিলেন, পরবর্তীতে মুদি দোকানি। উনি 19 তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বসিলা 40 ফিট রোডে। তো আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি এই ফ্যামিলিটা খুবই অসহায়, তাদের বাড়িতে খাওয়ার চাল পর্যন্ত নাই। এরকম পরিপ্রেক্ষিতে এই হত্যার তো কোনো বিচার হওয়ার সুযোগ নাই, বিকজ কেউ এখানে বাদী হয়ে মামলা করছে না। তারপরে আমি বিবেকের তাড়নায় এই আবু সাহেবকে নিয়ে কোর্টে আসার সিদ্ধান্ত নিই। গভর্নরের দায়িত্ব নিয়ে শীর্ষ ব্যাংক লুটেরারদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চান ডক্টর আহসান এইচ মনসুর। আর্থিক খাতকে শক্তিশালী করাই প্রধান অঙ্গীকার ঘোষণা দিয়ে বলেছেন মূল্যস্ফীতি কমাতে সর্বশক্তি নিয়োগ করবেন তিনি। তবে প্রত্যাশার পারদ বেশি উপরে না ওঠাতে আহ্বান জানিয়ে বলেন তার কাছে এমন কোনো ম্যাজিক নেই যা দিয়ে সব ঠিক করে ফেলবেন। বিস্তারিত দেখুন রিজভী নওয়াজের রিপোর্টে। গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর
1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করে 2 বছর পরই ওই বিভাগে প্রভাষক হিসেবে কাজ শুরু করেন। ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর আর ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করার আগেই 1981 সালে যোগ দেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এ। বিভিন্ন দেশে IMF-এর হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে যুক্ত হন PRI-তে। আমি শিওর ফাইন্যান্সিয়াল সেক্টরে যখন আমরা খুলবো, কেঁচো খুঁড়তে যে সাপ বেরিয়ে আসবে, এবং সেই সাপ কত বড় সাপ জানি না, কত বিষাক্ত তাও জানি না, কিন্তু খারাপ কিছুই আসবে, ভালো জিনিস হয়তো খুব বেশি পাবো না। তো এই জায়গাটায় আমাদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে কিভাবে আমরা গোয়িং টু ট্যাকল দিস ক্রাইসিস, যেটা বহুদিনের আমি বলবো অর্গানাইজড যে লুণ্ঠনটা হয়েছে ব্যাংকিং খাতে, শুধু ব্যাংকিং খাত না, স্টক মার্কেট, ব্যাংকিং খাত, পুরো আর্থিক খাতটাকে নিয়েই একটা বিশাল এক ধরনের চক্রান্তমূলক, দূরভিসন্ধিমূলক একটা বড় এখান থেকে লুটপাট হয়েছে, যেটা একেবারে কাম্য নয়। খ্যাতিমান এবং স্পষ্টবাদী এই অর্থনীতিবিদকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিযুক্ত করতে আইন সংশোধন করেছে সরকার। এই আস্থার প্রতিদান দিতে চান তিনি। অর্থনীতি এবং বিশেষ করে আর্থিক খাত দুটোই কঠিন সময় পার করছে, এবং খুব সহজে যে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো এটা ভাবাটা উচিত হবে না, কারণ আননেসেসারি এক্সপেকটেশন তৈরি করে তো লাভ নেই। প্রথমে দায়িত্ব হবে যে মূল্যস্ফীতিকে কীভাবে কমিয়ে আনা যায়, সেই চেষ্টাটা করতে হবে। মানুষকে তো কিছু দিতে হবে, কিন্তু সেটা দিতেও কিন্তু কিছু হয়তো ইন্টারেস্ট রেট পলিসিতে আবার কিছু হয়তো কষ্ট হবে, মানুষের একটু সময়ও লাগবে। ব্যাংকিং খাতের নৈরাজ্য কোনো মতেই সহ্য করা হবে না, সাফ জানিয়েছেন ডক্টর আহসান এইস মনসুর। তবে বঞ্চিতদের কথা শুনতে চান তিনি। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। অর্থনীতি নিয়ে দুশ্চিন্তার কারণ দেখছেন না অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গতি কিছুটা স্লথ হয়েছে ঠিকই, তবে কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ঋণের কিস্তি পরিশোধে অসুবিধা হবে না বলেও উন্নয়ন সহযোগীদের আশ্বস্ত করেন তিনি। বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, নতুন সরকারের পাশে আছে সংস্থাটি। রিপোর্টে আরও জানাচ্ছেন রিজভিন আওয়াজ। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ডক্টর সালেউদ্দিনের প্রথম বৈঠক। অর্থের অপচয় না করে নিয়ম মেনে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো ওই পাসিং দ্য বাক, আমার সময় ছিলাম না, আমি করি নাই, আরেকজন করে গেছে, এইগুলো কিন্তু আমি এসে করবো না। আপনার দায়িত্ব নেবেন, পূর্বের যদি কেউ করে থাকে তাকে আমরা ইসে করবো। অতএব এই যে অনেক সময় টেন্ডেন্সি থাকে না, আমি তো ছিলাম না, মহাপরিচালক বলে যে আমার সময় হয় নাই। আরে বাবা, আপনার সময় আমি মহাপরিচালকের দায়িত্ব নেবেন তো, কারণ আপনি আবার কিছু করবেন, চলে যাবেন, আরেকজন বললে উনি করেছেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পাইপলাইনে পড়ে থাকা বিদেশি ঋণ ছাড়ের ব্যাপারে জোর চেষ্টার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। কিস্তিতে দিতে হয়, দিয়ে দেবো। আর আমাদের বৈদেশিক ঋণ কিন্তু স্থিতি কিন্তু জিডিপির খুব বিরাট অংশ না, আমরা মোটামুটি কিন্তু কমফোর্টেবল, কিন্তু এটাকে আরেকটু বেটার ম্যানেজ আর বেটার রিপেমেন্ট করবো, সেটা মেসেজটা কিন্তু আপনারা দিয়ে দেবেন গভর্নরদেরও। কারণ ওদের অনেক সময় এখন পর্যন্ত শঙ্কা হয়নি, ওরা ভাবছে যে আমরা এতদিন ঝামেলায় অনেক কিস্তি, এরা কী করবে। আমরা উইল ফুলফিল দ্য কমিটমেন্ট, কারণ এটা আমার আপনার তো বাংলাদেশের জনগণের, দেশের এই সাথে ইমেজ তো এটা। ইআরডি অফিসে অর্থ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংক গ্রুপের কর্মকর্তারা। Bangladesh over 50 years have been a very reliable partner. I work on development in many countries across many continents. I could say this has never been a concern in Bangladesh. We as the private sector arm of the World Bank Group are ready to invest also in the capital of banks. We actually have several investments in financial institutions in the country. Huge opportunities on the continuing digitization front where Bangladesh has actually done fairly well in the past. পরিকল্পনা কমিশন চত্বরে উপদেষ্টার উপস্থিতিতে ৮ দফা দাবি পূরণে বিক্ষোভ করেছে ইআরডি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। লক্ষ্য পূরণে শক্তিধর দেশগুলো সহযোগিতা চেয়েছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র সহ সব বড় দেশের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। দেশগুলোর কাছে সহযোগিতা চেয়েছে ডক্টর ইউনূসের সরকার। তিনি জানান, পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া সরকারকে সব দেশই তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আপনারা জানেন যে আলী মজুমদার সাহেব যোগ দিয়েছেন। তিনি আমাদের সবার শ্রদ্ধেয় একজন ব্যক্তি, আপনারাও তাকে চেনেন এবং অত্যন্ত আপরাইট, অত্যন্ত রাইটাস একজন পার্সন। চিফ অ্যাডভাইজার সাহেব তাকে নিয়োগ দিতে আগ্রহী হয়েছেন এবং তিনি, আমরা আশা করি যে সচিবালয়ে যে সমস্যাগুলো আছে এগুলি কিছু সমাধান করতে পারবেন তার ব্যক্তিত্বের কারণে, তার জানাশোনার কারণে। তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা কথা বলছিলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম বীর প্রতীক। বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপদেষ্টা হিসেবে ফারুকী আজমকে শপথ বাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে 17 সদস্যের উপদেষ্টা পরিষদের সবার শপথ গ্রহণ সম্পন্ন হল। ফারুকী আজম বীর প্রতীক যুক্তরাষ্ট্রে থাকার কারণে এর আগে শপথ নিতে পারেননি। রোববার রাতে তিনি দেশে ফেরেন। ফারুকী আজম উপদেষ্টা হিসেবে কোন দফতরে দায়িত্ব পালন করবেন তা এখনো নির্ধারণ করা হয়নি। আপিল বিভাগে নবনিযুক্ত 4 বিচারপতিকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তারা হলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি SM এমদাদুল হক। গতকাল হাইকোর্টের 4 বিচারপতি থেকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। শপথ অনুষ্ঠানে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। ছাত্র আন্দোলনের সময় সব হত্যাকাণ্ডের বিচার দাবি এবং বর্তমানে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে কয়েকজন সমন্বয়ক জানান, আন্দোলনের সময় যারা শহীদ এবং আহত হয়েছেন তাদের পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি করতে আইটি টিম গঠন করা হয়েছে। সারা দেশে ছাত্রদের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন পরাগ আজিম। বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে বের হন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয় এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সেখান থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। যতক্ষণ পর্যন্ত এই বিভিন্ন জায়গায় বিচার প্রশাসন সহ বিভিন্ন জায়গায় তাদের লেশমাত্র থাকবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা রাজপথে হাজির থাকবে। বিদেশি শক্তিকে সাথে নিয়ে ষড়যন্ত্র করেন, বাংলাদেশের মানুষ 1 সেকেন্ডের জন্য আপনাদেরকে প্রশ্রয় দেবে না। সবার অবগতির জন্য আরো কিছু বিষয় জানানো হয় সমাবেশ থেকে। আমাদের এই আন্দোলনকে কেন্দ্র করে আমাদের যে ভাইরা বাংলাদেশের বিভিন্ন স্থানে আহত হয়েছে, আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছেন, তাদের একটি কমপ্লিট একটি তথ্য উপাত্ত আমরা সংগ্রহ করতে চাই। সেজন্য আমরা 20 থেকে 25 জনের একটি আইটি এক্সপার্ট টিম করেছি। আপনাদের সংগ্রহে যদি এরকম নামগুলো থাকে আপনারা আগে যাচাই বাছাই করবেন। 5ই আগস্টের পর আমরা দেখতে পাই বিভিন্ন জেলা উপজেলায় নিজেরা কমিটি ঘোষণা করে। আমরা বলছি না যে সেই কমিটি আমাদের পক্ষে না, আমরা বলতে চাচ্ছি সেই কমিটি আসলে আমরা দেই না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মর্যাদা পেয়েছে সারা দেশে, সেটিকে ব্যবহার করে একটি অপব্যবহার করার চক্রান্ত আছে। যারা এর নামে চাঁদাবাজি করবে, যারা এর নামে বিভিন্ন জায়গায় সহিংসতা করবে, তাদেরকে আপনারা বয়কট করবেন। যে কোনো ষড়যন্ত্র হলে ছাত্ররা তা প্রতিহত করবে বলে ঘোষণা দেওয়া হয়। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। দেশে সাম্প্রতিক হত্যাযজ্ঞের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন বিএনপি। গুলশানে জাতিসংঘের কার্যালয়ে চিঠি দিয়ে এই অনুরোধ জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্জিত বিজয়কে আরও সংহত করতে হবে। দেখুন রাহুল রায়ের রিপোর্টটি। সোমবার বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা।
এরপর দিন রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে জাতিসংঘকে বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। যে ঘটনার মাধ্যমে হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতায়, এটাকে জাতির সামনে, বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে। জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য এই ধরনের একটা পরিচ্ছন্ন, একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য একটা তদন্তের কথা বলেছি। জাতিসংঘকে অনুরোধ করেছি, আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টকেও অনুরোধ করেছি জাতিসংঘকে বলার জন্য। নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ঐক্য ও সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন তিনি। আমাদের যে হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছে, খ্রিস্টান সম্প্রদায়ের ভাইরা আছে, তাদের প্রতি কেউ যেন আঙ্গুল তুলতে না পারে সেই বিষয়ে তাদের উপাসনালয়, মন্দির, তাদের চার্চ, তাদের জানমাল নিরাপত্তার দায়িত্ব আপনাদের। এই বিপ্লবকে যদি আমরা সংগত করতে না পারি তাহলে আবার অন্ধকারে তলিয়ে যেতে হবে। কথা মনে রেখে দয়া করে কাউকে কোন রকম শৃঙ্খলতা, কারোর উপর আক্রমণ, হামলা এসব করতে দেবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে রাজধানীর কয়েকটি মন্দির পরিদর্শন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দিন দুষ্কৃতিকারীদের আক্রমণ এবং লুটপাটের শিকার হয় আবাহনী লিমিটেড ক্লাব সহ বেশ কয়েকটি ক্লাব। এর প্রতিবাদে আয়োজিত সমাবেশে লুট হয়ে যাওয়া ট্রফিগুলো ফিরিয়ে দিতে আবেদন জানিয়েছেন বক্তারা। খেলার মাঠে আবাহনী আগামীতেও আগের মতো সফল এবং উজ্জ্বল থাকবে বলে দৃঢ় প্রত্যয় জানান তারা। সাইদুর রহমান শামীমের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দিন আক্রান্ত হয় বাংলাদেশের স্পোর্টিং জায়ান্ট আবাহনী লিমিটেড। ধানমন্ডিতে ক্লাব প্রাঙ্গণ ভাঙচুর, অগ্নিসংযোগ ও প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের প্রতিকৃতি ধ্বংসের প্রতিবাদে জড়ো হয়েছিলেন আবাহনীর সাবেক ও বর্তমান খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকরা। 53 বছর বয়সে চিরনবীন আবাহনীর প্রতি এই নির্দয় আক্রমণ মানতে পারছেন না ক্লাবের ফুটবল দলের প্রথম অধিনায়ক আব্দুস সাদেক। এই 52 বছরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আবাহনী ক্লাব বাংলাদেশের শ্রেষ্ঠ ক্লাব। 50 বছর সময়ে আমরা যেসব ট্রফি অর্জন করেছি তার সংখ্যা কত আমি নিজেও জানি না। অরাজনৈতিক ক্রীড়া সংগঠন লক্ষ্য জনতার প্রিয় ক্লাব আক্রমণের এই মানসিকতার নিন্দা জানিয়েছেন বক্তাদের অনেকেই। একত্রিত হয়েছি। ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি ভবিষ্যতে ক্লাবের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আবেদন খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের। এখন যারা প্রশাসনে আছেন, সরকারে আছেন, যুব ক্রীড়া মন্ত্রীর উপদেষ্টা আছেন, তাদের কাছে অনুরোধ করব শুধু আবাহনী ক্লাব না, অনেকগুলো ক্লাবই এইভাবে সব কাণ্ডের সম্মুখীন হয়েছেন, সবার নিরাপত্তার একটু ব্যবস্থা করেন। এই ক্লাবটি আমাদের বাংলাদেশের ক্লাব, আমাদের সকল ফ্যানদের ক্লাব। ক্লাব ভাঙচুর হয়েছে এবং আমাদের সবচেয়ে মহামূল্যবান যে ট্রফিগুলো, যেগুলো আমরা আমাদের পারফরমেন্সের মাধ্যমে আমরা জিতেছিলাম, সেই ট্রফিগুলো সব লুট হয়ে গেছে। এটা শুনে সত্যি মর্মাহত। কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্লাব আক্রান্ত হয়েছে। তাদের পদত্যাগ দাবি করে পাল্টা স্লোগান দেন একদল সমর্থক। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। কলকাতায় চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ, অনির্দিষ্টকালের ধর্মঘটে চিকিৎসকরা।
পশ্চিমবঙ্গের কলকাতায় চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ চলছে। অনির্দিষ্টকালের ধর্মঘট করছেন চিকিৎসকরা। অবিলম্বে জড়িতদের বিচার এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। আরও জানাচ্ছেন সুলতানা হিমু। শুক্রবার কলকাতার আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সেমিনার হল থেকে উদ্ধার করা হয় এক শিক্ষানবিশ নারী চিকিৎসকের মরদেহ। শুরুতে এই ঘটনাটি আত্মহত্যা বলা হলেও ময়নাতদন্তে বেরিয়ে আসে চিকিৎসককে ধর্ষণ, নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যার তথ্য। এই ঘটনার প্রতিবাদে উত্তাল ভারত। অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চিকিৎসকরা। আমরা চাই সিবিআই এই ঘটনার যাচাই করুক। এটা নির্ভয়া হত্যার মতোই সংঘবদ্ধ ধর্ষণ। আমরা আমাদের সহকর্মীদের নিরাপত্তা চাই। এই বর্বরতা মানা যায় না। আমরা ন্যায় বিচার চাই। যতক্ষণ আমাদের দাবি মানা না হচ্ছে, আমরা কর্মসূচি চালিয়ে যাব। আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হত্যার পেছনে একাধিক ব্যক্তি জড়িত কিনা সেই প্রশ্ন উঠেছে। আন্দোলনরত চিকিৎসক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন কলকাতার পুলিশ কমিশনার। নৃশংস ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার কিনারা করতে কলকাতা পুলিশকে 18ই আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। সুলতানা হিমু, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তুমি রবে নীরবে সিনেমাটি বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে। অভিনেত্রী মাহবুবা ইসলাম সুমির প্রথম নির্মিত এই সিনেমাটি চিত্রনাট্য পরিচালনা নিজেই করেছেন। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার শিল্পী ভাস্কর চ্যাটার্জি ও অমৃতা চট্টোপাধ্যায় এবং এপার বাংলা থেকে অভিনয় করেছেন তানজিন তিশা ও ইরফান সাজ্জাদ প্রমুখ। দুই বোনের সংসারের টানাপোড়েনের গল্প নিয়ে তুমি রবে নীরবে সিনেমাটি আইস্ক্রিনের দর্শকরা উপভোগ করতে পারবেন। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের ত্যাগ স্মরণে সারা দেশে দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। মেহেরপুর ও গাইবান্ধায়ও গ্রাফিতিতে অংশ নিচ্ছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্টটি দেখুন। মেহেরপুর শহরের বিভিন্ন দেয়াল নানা ধরনের গ্রাফিতিতে ভরে উঠেছে। সরকারি বেসরকারি স্কুল কলেজের দেয়াল সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে রং তুলির আঁচড়ে বৈষম্য বিরোধী আন্দোলন ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। এমন শিল্পকর্ম নজর কেড়েছে পথচারীদের। আমরা এখানে গ্রাফিতি করছি, যে আন্দোলনটা আমাদের হলো, আমাদের ছাত্র সমাজের যে আন্দোলনটা, সেটারই বলতে পারেন স্মৃতি। আগামী প্রজন্ম যেন আমাদের দ্বারা জানতে পারে যে এইভাবে আমরা কাজ করলে আমাদের পরিবেশটা সুন্দর হবে এবং দেশ আগামী দিকে এগিয়ে যাবে। আমি এখানে ফুটিয়ে তুলছি যে হচ্ছে আমাদের মতো সাধারণ একটা হচ্ছে শিক্ষার্থী বাংলাদেশের নতুন একটা পতাকা সে এখানে গ্রহণ করে আছে। মেরামত করছি এবং সংস্কার করছি, এখন আমাদের কাজ চলতেছে। আশা করি আমাদের এগুলা সম্পূর্ণ কাজ করে আমরা ফিরবো ইনশাল্লাহ। আমরা কি করেছি, আমাদের কলম খাতা আর বই নিয়ে অস্ত্র করেছি, আমাদের যে সুশিক্ষা সেটাকে দেখিয়েছি। গ্রাফিতির মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে শিক্ষার্থীদের অবদান তুলে ধরার জন্যই এ উদ্যোগ বলছেন সমন্বয়করা। ছবি গ্রাফিকটা তার মাথায় খুব আকর্ষণ হয়, সেই লক্ষ্যে আমরা এই কাজটা করেছি, যেন যে নেক্সট প্রজন্ম সেটা বুঝবে যে ছবি সালে কি হয়েছিল। গাইবান্ধার গোবিন্দগঞ্জের দেয়ালেও চলছে আঁকাআঁকির কাজ। বিভিন্ন পোস্টার ব্যানারে ছেয়ে থাকা দেয়াল পরিষ্কার করে সৃজনশীলতার মাধ্যমে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছেন শিক্ষার্থীরা। পুরো বাংলাদেশ যেমন এক ধরনের বাক স্বাধীনতার মধ্যে ছিল না, এখন আমরা সবাই যেটা বলছি স্বাধীন, তো সেটারই চিত্রকল্প তুলে ধরার চেষ্টা করছি যে তরুণরা চাইলে অনেক কিছুই করতে পারে। অবদান ছিল বলেই আজকে আমরা এরকম সার্বভৌমত্ব আবার বাংলাদেশকে দেখতে পাচ্ছি। এটাকে আমরা দেয়ালে প্রতিফলিত করছি অঙ্কনের মাধ্যমে। মুক্তভাবে নিজে প্রতিবাদ করতে পারতো না, ন্যায্য কথা বলতে পারতো না। এখন যেই সরকার থাকুক, যে দায়িত্বে থাকুক, সবাই নিজে যেটা
যৌক্তিক, যেটা ন্যায় সঙ্গত সেটা বলতে পারবে। সমতা ও মানবিকতার বাংলাদেশ বাস্তবায়নেই এমন উদ্যোগ বলছেন সংশ্লিষ্টরা। সাদিয়া ওমর, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। অদম্য ইচ্ছাশক্তি আর ভালো লাগা থেকে সফল কৃষক হায়দার আলী। নিজের স্বপ্ন বাস্তব রূপ দিতে তিনি 18 বছর গবেষণা করেন পেঁপের চারা নিয়ে। সফল হয়ে 1 বিঘা জমি লিজ নিয়ে পেঁপে চাষ করেছেন, গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন বাগান। এক একটি পেঁপের ওজন 3 থেকে 6 কেজি। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে নোয়াখালীতে পরিচ্ছন্নতা অভিযান করেছে শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন সড়ক, ফুটপাত ও বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। শিক্ষার্থীদের দায়িত্বশীল কর্মকাণ্ডের প্রশংসা করে পাশে থাকার কথা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। প্রিয় দর্শক, এখন দেখবেন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। উচ্চাভিলাষী অর্থনৈতিক পরিকল্পনা ভিশন 2030 অনুসারে বিনিয়োগ আইনে বেশ কিছু পরিবর্তন এনেছে সৌদি আরব। সংশোধিত আইনটিতে আইনের শাসন, ন্যায্য আচরণ ও সম্পত্তির অধিকারে আরও সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ব্যবসায়িক কার্যকলাপের প্রাথমিক ধাপ হিসেবে লাইসেন্স প্রাপ্তির জটিল নিবন্ধন প্রক্রিয়াকে সহজ করা হয়েছে। একই সঙ্গে সরকারি লেনদেন ও বিনিয়োগ পদ্ধতিতে গতি আনতে নতুন পরিষেবা কেন্দ্র চালু হবে। এছাড়াও বেসরকারি লেনদেন আইন, বেসরকারি খাতে অংশগ্রহণ বিষয়ক আইন, কোম্পানি আইন ও দেউলিয়া আইনে সংস্কার আনা হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে একাধিক কাঠামোগত সংস্কার সহ বিনিয়োগ পরিবেশ সহজ করছে দেশটি। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, মিরপুরে সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রিকেট ভক্তদের সমাবেশ ও মানববন্ধন। দুর্নীতির অভিযোগে বিসিবির সভাপতি ও পরিচালকদের পদত্যাগ দাবি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। নিউ মার্কেট থানার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এবারে খেলার খবর। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশে ক্রীড়া ফেডারেশনের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জোরদার হচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ বাতিলের দাবিতে বিক্ষোভ হয়েছে মিরপুরে হোম অব ক্রিকেটের সামনে। সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রিকেট মোদিদের সংগঠন ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে অবস্থান নিয়ে পরিচালনা পর্ষদের অবিলম্বে পদত্যাগ দাবি করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হক। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ সব পরিচালকের অবিলম্বে পদত্যাগ দাবি করেন বক্তারা। মিরপুরে ক্রিকেট বোর্ড অফিস এবং শেরেবাংলা স্টেডিয়ামে নিরাপত্তায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম আরও একবার। ধর্মীয় বিভেদ না করে অধিকার আদায়ে সবাইকে এক হতে প্রধান উপদেষ্টার আহ্বান। মানবাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের লক্ষ্য মন্তব্য। শেখ হাসিনার বিরুদ্ধে সিএমএম আদালতে হত্যা মামলা। আসামের তালিকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সেতুমন্ত্রী, আইজিপি, ডিএমপি কমিশনার, ডিবি প্রধান। দেশের অর্থনীতি ধ্বংস হয়নি, তবে গতি কমেছে বললেন অর্থ উপদেষ্টা। প্রকল্পে ঋণের কিস্তি পরিশোধে অসুবিধা হবে না বলে আশ্বাস। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ফারুকি আজম। আপিল বিভাগের 4 বিচারপতির শপথ গ্রহণ।
দেশে সাম্প্রতিক হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্তে জাতিসংঘকে বিএনপির অনুরোধ, অর্জিত বিজয়কে আরও সংহত করতে ফখরুলের তাগিদ। এবং অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুরের প্রতিবাদে আবাহনীর সাবেক ও বর্তমান খেলোয়াড় কর্মকর্তাদের সমাবেশ, লুণ্ঠিত স্মারক ও ট্রফি ফিরিয়ে দেওয়ার আবেদন।